আপিল শুনানির 4 দিনের প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি, অভিযোগ অনেকের। জবাবদিহি নিশ্চিতে ব্যর্থতায় রাজনীতিকদের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। সংস্কারে দেশ বদলে যাওয়ার ধারণা নিয়ে ভিন্ন মত। চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ, সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় দলটি। সেনা সদরের তদন্ত কমিটি গঠন। অরক্ষিত আর অনিরাপদ ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন। মিরসরাইয়ে চুরির ঘটনায় কুল কিনারা পাচ্ছেন না তদন্ত কমিটি। ইরানে বিক্ষোভে নিহত অন্তত 2000। স্বীকারোক্তি কর্মকর্তার। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুতে দায়ী সন্ত্রাসীরা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। সরিষা ফুলের হলুদ রঙে বর্ণিল হয়ে উঠেছে নওগাঁর মাঠ। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এই ফসল আবাদে ঝুঁকছেন চাষিরা। চলতি মৌসুমে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের। পাখির চোখে হলুদের রাজ্য, যেন হলুদ গালিচা বিছানো মাঠ আর মাঠ। বিস্তীর্ণ প্রান্তর সরিষা ফুলের সমারোহ, বাতাসে মৌ মৌ ঘ্রাণ। এই দৃশ্য এখন পুরো নওগাঁ জেলা জুড়েই। আমন ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গে একই জমিতে সরিষা চাষ করছেন এই অঞ্চলের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের। বাড়তি ফসল করলে অনেকগুলা হয়, তেলের সমস্যা হয় না। তারপরও মনে করেন যে সরিষা বিক্রি করলে ধানের ফসল বোরার ধান আবার করা যায়। এই ফসলে বাড়তি লাভ হয়। এখানে প্রতি বছর আমরা যত এই মাঠে যত জমি আছে কৃষকরা সবাই আমরা শস্যের উপর আগ্রহী। খুবই চমৎকার, যে যেত দূর চোখ যায় হলুদ ছবিটা উঠালাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সরিষা চাষে উদ্বুদ্ধ করতে সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে আমন মৌসুম থেকেই কৃষকদের উদ্বুদ্ধ করেছি। মাঠ পর্যায়ে কৃষকরা যাতে 2 ধানের মাঝখানে সরিষা করে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এবছর জেলায় 56,800 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সব মিলিয়ে সরিষা চাষে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন নওগাঁর কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 3700 কোটি টাকা ব্যয় নির্মাণ হয় ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন। এরপরও অনিরাপদ ও অরক্ষিত অবস্থায় পাইপলাইনটি। মিরসরাইয়ে মাটির নিচ থেকে তেল চুরির ঘটনার কোনো কুলকিনারাও হয়নি। জ্বালানি বিশেষজ্ঞদের শঙ্কা প্রকাশ করেছেন, কার্যকর নিরাপত্তার বিষয় এখনই সাবধান না হলে বারবার ঘটতে পারে এমন চুরির ঘটনা। নির্বাচন সামনে রেখে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রায় 52টি কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় ছিল ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অঘটনের শঙ্কা উঠে আসে। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাটির 12 ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরি হলেও জানত না বিপিসির কেউই। নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে কিভাবে এটি সম্ভব সেটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপো থেকে যমুনা অয়েলের 1,12,000 লিটার ডিজেল গায়েব এবং ঢাকায় পৌঁছানোর পর ডিজেলের পরিমাণে কমে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনেও তেলের হিসাবে গড়মিলের তথ্য উঠে আসে। কন্ট্রোল রুমের ওরা টের পেল না, নাকি তারা সে সময় কোনো অবহেলা করেছিল এই কারণে বোঝে নাই। তার কল আসে যখন অ্যালার্ম আসে, ফলস অ্যালার্মও আসে, সেরকম কিছু হলো। এটা আমাদের এই সিস্টেমের কোনো ত্রুটি কিনা, এটার জন্য আসলে কিন্তু আমরা একটা তদন্ত কমিটি করেছি। আমরা যে কোম্পানিকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে কেন কাজ করলো না সেটা আমাদের উঠে আসবে। দরকার হলে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানকে এখন আমরা নিয়োগ করতে আমরা সেটাও আমরা চেষ্টা করব। আমরা এইভাবে তো অরক্ষিত আর রাখবো না।
নিরাপত্তাকে গুরুত্ব না দিলে এমন ঘটনা বারবার ঘটবে জানান জ্বালানি বিশেষজ্ঞরা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যত ধরনের সিস্টেম এখানে থাকা দরকার, এই জিনিসগুলো যদি অ্যাক্টিভলি এখানে কাজে থাকে তাহলে আমার মনে হচ্ছে যে পাইপলাইনটা অধিক সেফ হবে এবং এর নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তেল চুরির ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সারা দেশের মতো তরলকৃত গ্যাসের তীব্র সংকট পর্যটন জেলা রাঙামাটিতেও। সিএনজি স্টেশনগুলোতে বিঘ্নিত গ্যাস সরবরাহ, অনেক স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। বিপাকে গাড়ি চালক ও মালিকরা। আয়ের উৎস বন্ধ হওয়ায় পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দীর্ঘ লাইন জ্বালানি নেয়ার জন্য রিকশাবিহীন শহর, পাহাড়ের কোল ঘেঁষা রাঙামাটিতে সিএনজি অটোরিকশা প্রধান বাহন। জেলার ফিলিং স্টেশনগুলোতে প্রায় 2 সপ্তাহ ধরে বিঘ্নিত সিএনজির সরবরাহ। অটোগ্যাস ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না চালকেরা। গ্যাসের খুব সংকট, আসলে বুঝতেছি না এখন গ্যাসটা কখন পাবো। 200 টাকার গ্যাস দিচ্ছে, ওইটা নিয়ে আমাদের ওইভাবে গাড়ি চলতেছে না। কালকে 2টার পর থেকে কোনো গ্যাস নাই, আমাদের তো গাড়ি পুরোপুরি বন্ধ, ফ্যামিলি চালাতে হবে। একদিকে দীর্ঘ সময়ের অপেক্ষা, অন্যদিকে জ্বালানি সংকটে কমেছে আয় রোজগারও। অভিযোগ উঠেছে পাম্প মালিকরা সিন্ডিকেট করে গ্যাস সরবরাহ করছেন না। মালিক পক্ষে তো কেউ নাই এখানে, সবাই চলে গেছে বাসায় বন্ধ করে। এখন আমরা গ্যাস পাচ্ছি না, কাপ্তাই থেকে আসছে, এখন যাইতেও পারতেছি না এখান থেকে। যাত্রীরা ক্ষতি, যাত্রীরা এখন দুর্ভিক্ষ পড়ে গেছে, গাড়ি পাচ্ছে না। তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা মতো গ্যাস না পাওয়ায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমরা আসলে তো কালকে 2টার পর থেকে দিতে পারতেছি না এটা গ্যাসটা। এখন ওদিক থেকে যদি আমাদেরকে গ্যাস না দেয় তাহলে আমরা কিভাবে গ্যাসটা দেবো? 3-4টা পাম্প বন্ধ, আমি এক পাম্পে এটা কিভাবে এটাকে সম্ভব করা হয়? দেশ জুড়েই চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংকট। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কথা বলেছি সব জায়গায়, এবং এটা নিয়ে এটা তো আসলে রাঙামাটির প্রবলেম না, এটা ন্যাশনাল ইস্যু। এটা নিয়ে সরকার কাজ করছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। আমি বাণিজ্য মন্ত্রণালয় আপডেট পেলে আমি আসলে কথা বলতে পারবো। গ্যাস সংকট সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা চালক ও সাধারণ মানুষের। সরবরাহ স্বাভাবিক না হলে পর্যটন শহরের অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। 19 ডিসেম্বর দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়। ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ নথি ও বাদ্যযন্ত্র। পোড়া ঢোল, তবলা, হারমোনিয়াম, বইসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মঙ্গলবার প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটি। একই সাথে সংবাদ সম্মেলন করে এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সংগঠনের কর্মীরা। ঢোল, তবলা, হারমোনিয়াম, যে বাদ্যযন্ত্রগুলো দিয়ে শত শত গান, কবিতা কিংবা নাটক মঞ্চস্থ করেছিল বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, তা আজ শুধু কাঠ, কয়লা আর ছায়ের আবরণে ঢাকা। আর এর পাশে অশ্রুভেজা চোখে চেয়ে আছে উদীচীর সাংস্কৃতিক কর্মীরা। গেল 19 ডিসেম্বর দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে পুড়ে যায় রাজধানী তোপখানা রোডের উদীচীর কেন্দ্রীয় কার্যালয়। অগ্নিকাণ্ডের সেই ভয়াল শিখায় ভস্মীভূত হয় উদীচী কর্মীদের ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্র, বই, প্রপস, কস্টিউমস, আসবাব সহ সকল কিছুই। পোড়া সেই সকল সামগ্রী নিয়ে মঙ্গলবার উদীচী প্রাঙ্গণে হয়েছে প্রদর্শনী। সংবাদ সম্মেলনে এই ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করেছে সংগঠনটির নেতাকর্মীরা। হত্যাকাণ্ডকে পুঁজি করে তাণ্ডব তৈরি করা হয়েছে এবং আমাদের প্রগতিশীল প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা নেমে এসেছে। আমাদের 57 বছরের যে অর্জন সবটাই গেছে, সবটাই পুড়ে গেছে। উদীচী কার্যালয়ের এই হামলাকে দেশের প্রগতিশীল আন্দোলনের উপর আক্রমণ হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। যে ধ্বংস যত চোখের সামনে দেখলাম তা দেখে আমি বাকরুদ্ধ। প্রয়োজন হলে আমরা আবার জীবন দেব, কিন্তু এই চক্রান্ত ষড়যন্ত্র হামলা আমরা মেনে নেব না। কার্যালয় আর বাদ্যযন্ত্র পুড়ে গেলেও অনিয়ম আর অন্যায়ের বিরুদ্ধে উদীচীর সাংস্কৃতিক আন্দোলনকে দমানো যাবে না বলে দৃঢ় বিশ্বাস কর্মীদের। তারা হয়তো উদীচীতে আগুন দিয়ে ভেবেছে যে এটাকে দমিয়ে রাখা যাবে বা থামিয়ে দেওয়া যাবে, কিন্তু তারা উল্টা ভেবেছে। যত বেশি ছাই তৈরি হবে তত বেশি আসলে সেখান থেকে সুর তৈরি হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় সেদিনের অগ্নিকাণ্ডে প্রায় 50 লাখ টাকা মূল্যের আর্থিক ক্ষতি হয়েছে উদীচীর। জুবাইর হোসেন সজল, ডিবিসি নিউজ, ঢাকা।
ঘন কুয়াশা আর তীব্র শীতে ঝালকাঠির নলছিটি উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে। সবুজ রং হারিয়ে হলদে হয়ে যাচ্ছে চারা। নতুন বীজতলা তৈরি করতে সময়ের পাশাপাশি বাড়বে খরচ। সব মিলে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। পৌষের মাঝামাঝি থেকেই ঝালকাঠিতে জেঁকে বসেছে শীত, সঙ্গে কুয়াশার দাপট। দিনভর সূর্যের দেখা না মেলায় বোরো আবাদের জন্য অনেক বীজতলা নষ্ট হচ্ছে। এতে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। ক্ষেত রক্ষায় তীব্র শীত উপেক্ষা করে কাজ করছেন মাঠে। লোক তো পাওয়াই যায় না, ঠান্ডার মধ্যে তো কেউ নামতে চায় না, অসুস্থ মানুষ। ওই রোয়া এই ঠান্ডার কারণে, কুয়াশার কারণে রোয়া সব মরে যাইতেছে। শীতের কারণে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় চারার গোড়া পচে যাওয়ার ঝুঁকিও দেখা দিয়েছে। সবুজ রং হারিয়ে হয়ে গেছে হলদে। আবহাওয়ার কারণে আমার রোয়ার খুবই পরিস্থিতি খারাপ, এবং কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে ওগুলো সব মরেও গেছে। রুইতে পারি নাই, ফসল যেহেতু বছর অনেক কমই বেশি সম্ভাবনা। ফসল ও বীজতলা রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আসলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা ধরে থাকি, তো তারপরও আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে যাচ্ছেন, কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন। চলতি মৌসুমে নলছিটি উপজেলায় 12,856 হেক্টর জমিতে উফশি বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, আর বোরো আবাদ হয়েছে 446 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। মৌসুমী শাকসবজিতে ভরপুর থাকলেও স্বস্তি নেই গাইবান্ধার কাঁচা বাজারগুলোতে। ক্রেতারা বলছেন 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 গুণ বেড়েছে সবজির দাম। নিত্যপণ্য কিনতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে হিসাবের খাতা, তাই বাজার তদারকির দাবি তাদের। বিভিন্ন ধরনের শীতকালীন সবজিতে সাজানো গাইবান্ধা শহরের বাজারগুলো। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, টমেটো সহ প্রায় সব ধরনের শীতের সবজিতেই ভরপুর। তবে সরবরাহ ভালো থাকলেও তার প্রভাব নেই বাজারে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার হাট বাজারেও শীতের সবজির দাম নাগালের বাইরে। 2 সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বেড়ে শিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। ফুলকপি, নতুন আলু ও বেগুন 40 থেকে 50, এছাড়া টমেটোর কেজি 80 টাকা। ক্রেতারা বলছেন ভরা মৌসুমে যেখানে দাম কমার কথা, সেখানে উল্টো বাড়তি টাকা গুনতে হচ্ছে। সবজির দামে যে হঠাৎ করে বাড়ে যাচ্ছে, বাজার কর্তৃপক্ষই বাড়ায়, কই কেমনে বাড়তেছে বোঝা যাচ্ছে না। একদিন 500 টাকা ইনকাম করলে আমি 500 টাকা কিনে 10 দিন চলা পারি, কত কষ্ট হয়। এত সবজির দাম বাড়ছে যে সবজি কেনাই সম্ভব না। দাম বৃদ্ধির পেছনে অতিরিক্ত শীত ও কুয়াশার কথা বলছেন বিক্রেতারা। ওয়েদারের কারণে ফলন কম হচ্ছে, হওয়ার কারণে ফুলকপি এখন পাইকারি হলো 30 টাকা, 32 টাকা। গৃহস্থ বলে মাল ধরতে নাই, কম যে জায়গাতে আছে 5 মণ সে জায়গাতে আছে 2 মণ, এই কারণে দাম বেশি। সচেতন নাগরিকরা বলছেন বাজার তদারকি জোরদার করা না হলে চড়া মূল্যের চাপ সহ্য করতে বাধ্য হবে সাধারণ ক্রেতা। ডিবিসি নিউজ ডেস্ক। আপিল শুনানির 4 দিনের প্রার্থিতা ফিরে পেলেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রার্থীদের কারো কারো অভিযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল শুনানির 4র্থ দিনে 70টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন। এদিন বেশিরভাগ আপিল মঞ্জুর হলেও নামঞ্জুরেও হয়েছে অনেক প্রার্থীর আবেদন। শুনানির পর তারা অভিযোগ তোলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ভূমিকা নিয়ে। ষড়যন্ত্র এবং পক্ষপাতিত্ব, এই 3টে শব্দ বলে গেলাম। দেখা হবে এই নির্বাচন কমিশন কিভাবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়। মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতি দূর করে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এদিকে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানান মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। উদাত্ত আহ্বান থাকবে, কেউ যেন আমরা পার্সিয়ালিটির আশ্রয় না নিই। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ একটা নির্বাচন উপহার দিবে, এটা আমরা আশা করি। 3 মাস পূর্বে যে সকল জেলা প্রশাসক, এসপি সাহেবরা ট্রান্সফার হয়েছে, অন্তত 3 মাস সময় বেঁধে দিয়ে বাংলাদেশের সমস্ত ডিসিএসপিদের বদলি করা উচিত। আশা করি নির্বাচন কমিশন বাকি দিনগুলিতে নির্বাচনী কর্মক্ষেত্রে আমাদের সাথে স্বচ্ছতা থাকবেন।
সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষ ভোটের মাঠ নিশ্চিত করতে ইসিকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান প্রার্থীরা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত নির্বাচনে প্রোঅ্যাক্টিভ দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবার নির্বাচনী দায়িত্ব পাচ্ছেন না চট্টগ্রামে। বন্দরনগরীর 16টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন 43,000 নির্বাচনী কর্মকর্তা। বিগত নির্বাচনে তাদের ভূমিকাও যাচাই বাছাই হচ্ছে। 22 জানুয়ারি শুরু হবে এসব কর্মকর্তার প্রশিক্ষণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় নির্বাচন কমিশন। চট্টগ্রামের 15 উপজেলা ও সিটি কর্পোরেশন মিলিয়ে সংসদীয় আসনের সংখ্যা 16টি। এসব আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন 43,102 জন। এসব কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। তবে বিগত নির্বাচনগুলোতে অতি উৎসাহে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবার দায়িত্বে থাকছেন না। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে কর্মকর্তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। আমাদের তো প্রায় সারা জেলায় 43,000-এর উপরে বেশি নির্বাচনী কর্মকর্তা রয়েছেন। তো এটা তো খুবই ভয়াবহ একটা বিষয় যে সব এই অল্প সময়ের মধ্যে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা। তবে কেউ যদি প্রোঅ্যাক্টিভ ভূমিকা পূর্বে পালন করে থাকে, হ্যাঁ, প্রোঅ্যাক্টিভদেরকে অবশ্যই আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা এই দায়িত্ব দিব না, এরকম আমাদের কার্যক্রম চলমান রয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও সহায়তা চায় নির্বাচন কমিশন। আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কোন্দল না বেড়ে সৌহার্দ্যের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এটাই জাতির দাবি, সময়ের দাবি। আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থী সমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন। চট্টগ্রামের আসনগুলোতে ভোট গ্রহণের জন্য 1965টি ভোট কেন্দ্র এবং 12,595টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রাজনীতিকদের উপর আস্থা হারাচ্ছে জনগণ। সব দল মিলে সংস্কার করলেই দেশ বদলে যাবে, এমনটা কখনোই সম্ভব নয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় গণতান্ত্রিক উত্তরণে দরকার সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মতামত দেয়া হয়েছে। মব সন্ত্রাস, নির্বাচনের টাকার খেলা, নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন রাজনীতিকরা। জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা বিষয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা। নিরাপত্তার বিষয়টি 1 নম্বরে চলে এসেছে এবং একই রকম ভাবে কর্মসংস্থান ইত্যাদি বিষয় এসছে। শান্তি, সততা, সুশাসন, জবাবদিহিতা এবং একই সাথে স্বচ্ছতার বিষয়টি এসছে। মব সন্ত্রাস ঠেকাতে না পারা সহ বিভিন্ন পর্যায়ে বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি সুশাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিতে নির্বাচিত সরকারের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বুলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বুলিং। আমরা নিজেরা নির্বাচনের ব্যাপারে কোনো মব করব না, মাসেলম্যানকে ব্যবহার করব না, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিব। আমরা ভোট কেন্দ্রগুলোকে নিশ্চিত করব, নিজেরাই পাহারা দিব। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিবিদদের জবাবদিহিতার ওপরও জোর দেয়া হয়। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এটা তো সত্য কথা, বিশ্বাস করতে চাচ্ছে না। আমরা কি করা দরকার, এজ এ পার্টি আমাদের কি করা দরকার, আমরা জবাবদিহিতা কিভাবে এনশিওর করব, এই থ্রু দ্য প্রসেস, পার্লামেন্টারি প্রসেস, ডেমোক্রেটিক প্রসেস এন্ড থ্রু পার্টিসিপেশনের মাধ্যমে আমরা কিভাবে জবাবদিহিতাটা করব।
আগামীতে যারা দেশ চালাবে তারা যেন ক্ষমতার ভারে বিচ্ছিন্ন হয়ে না পড়ে সে আহ্বান জানানো হয় আলোচনা সভায়। আমরা গত সংসদগুলিতে দেখেছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সেনা অভিযানে গ্রেফতারের পর বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে চুয়াডাঙ্গার জীবননগর। এলাকাবাসী ও নেতাকর্মীদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগে অচল হয়ে যায় পৌর শহর। বিচার বহির্ভূত এই মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, সেই সাথে প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার ও অভিযানে থাকা সদস্যদের। বিক্ষোভে উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় লোকজন জড়ো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। ডাবলুর মৃত্যুকে হত্যা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে স্লোগান দেয়। এ সময় পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে যায় জীবননগর পৌর এলাকা। মঙ্গলবার দুপুর 1টার দিকে জেলা বিএনপির সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাবলুর মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা হয়। ডাক্তারকে চাপ দিয়ে তারা একটা রিপোর্ট নিতে চাইছিল যে সে হাসপাতালে আসার পরে মারা গেছে, কিন্তু সে হাসপাতালে আসার পরে মারা যায়নি, আগেই মারা গেছে। আমরা জোর দাবি জানাই এর বিচারের, এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই। সোমবার রাত 10টার দিকে বিএনপি নেতা ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হামজা ফার্মেসি থেকে আটক করে সেনাবাহিনী। রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘরের মধ্যে ঢুকে মই আরাম করে হাত বাইন্দে মুখ বাইন্দে বেতাল 1.5 ঘন্টা ধরে মারার পরে মরে গেছে। আমার হাজবেন্ডের কোনো হার্টের সমস্যা হয়েছিল না। আমার হাজবেন্ড যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে, আমি তাদের হত্যার আমি ন্যায্য বিচার চাই। পরিবার ও দলের নেতাকর্মীরা নির্যাতনে হত্যার দাবি করলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটকের পর অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। ডাবলুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী। সেখানকার সেনা ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে হেফাজতে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার বহির্ভূত এ ধরনের মৃত্যু দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা, যা দেশের জন্য শুভ নয় বলেও উল্লেখ করা হয় এক শোক বিবৃতিতে। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। মালদ্বীপ সরকার দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার লক্ষ্যে একটি বিশেষ নিয়মিতকরণ কর্মসূচি চালু করেছে। অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে অপারেশন কুরুঙ্গির আওতায় নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করলে অবৈধভাবে অবস্থানরত শ্রমিকরা ম্যাচ মেকারের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি আইনি মর্যাদা লাভ করবেন। এ পরিপ্রেক্ষিতে বৈধকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের হাই কমিশনার। মালদ্বীপে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বৈধকরণ কর্মসূচি চলতি বছরের শুরু থেকে আগামী 2রা এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করলে তাদের ওয়ার্ক পারমিট ও অবস্থান বৈধ করা হবে। তবে অবৈধভাবে প্রবেশকারীদের জন্য এ সুযোগ প্রযোজ্য নয়। মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের জন্য এটি একটি বড় ধরনের সুযোগ। এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে। এ বিষয়ে বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজে লিংক সহ সকল প্রয়োজনীয় নির্দেশনা দেয়া আছে। মালদ্বীপ সরকার যে বড় একটা আমাদের অপরচুনিটি দিয়েছে, আপনারা জানেন যে আনডকুমেন্টেড বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যারা এখানে বিভিন্ন কর্মক্ষেত্রে আছেন তাদেরকে বৈধকরণের একটা ব্যবস্থা। এই জন্য আমাদের প্রবাসী ভাই বোনেদের প্রতি আমাদের যে আহ্বান, আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে চেষ্টা করেন। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলতেছি, আবারও আপনারা জানেন যে আপনাদের এখানে ওয়ার্ক পারমিট লাগবে, আপনাদের এখানে বৈধ হওয়াই লাগবে।
এই কর্মসূচির আওতায় মালদ্বীপে বৈধভাবে প্রবেশ করেও বর্তমানে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, আগে যারা বৈধকরণের সুযোগ পাননি এবং যাদের বিরুদ্ধে নিয়োগকর্তার কোনো লিখিত অভিযোগ নেই, তারাই আবেদন করতে পারবেন। যারা এখন পর্যন্ত কাগজপত্র ঠিক করতে পারেননি তারা এই সুবিধাটা গ্রহণ করুন, দেশের সম্মান অক্ষুণ্ণ রাখুন এবং নিজে বৈধভাবে থেকে মালদ্বীপের সকল ধরনের আইনগত সুযোগ সুবিধা, ব্যাংকিং সুবিধা আপনারা পাবেন। মালদ্বীপের সরকার বর্তমান অবৈধ বাংলাদেশিদের যে আপনার বৈধ করে যে সুযোগটা দিয়েছেন, এটা যারা এখনো অবৈধ আছেন তাদের এই সুযোগটা অতি শীঘ্রই কাজে লাগানো দরকার। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের দীর্ঘমেয়াদী বহিষ্কারও করা হতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে দেশটির সরকারি এক কর্মকর্তা। এদিকে ইরানের সামরিক হামলার কথা এখনও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিতে আহ্বান জানিয়েছে ট্রাম্প। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুদ্ধ না চাইলেও ইরানও প্রস্তুত রয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে টালমাটাল ইরান। দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ করেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ইরান সরকারের অভিযোগ, বিক্ষোভকারীদের উস্কানি ও মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান চালাচ্ছে তেহরান সরকার। দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় 2000 মানুষের প্রাণ গেছে। বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী উল্লেখ করে তিনি দাবি করেন, তারাই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। বিক্ষোভ শুরুর পর থেকেই তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির ওপর চাপ বাড়াতে তাদের সাথে যাদের বাণিজ্যিক সম্পর্ক আছে সেসব দেশের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এসব দেশ হল চীন, ভারত, তুরস্ক, আরব আমিরাত ও ইরান। হোয়াইট হাউস আরও জানায়, প্রয়োজনে ইরানে বিমান হামলার বিষয়টি বিবেচনায় রেখেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় শক্তি হলো তিনি সব সময় সব বিকল্প খোলা রাখেন, আর বিমান হামলা সেই বহু বিকল্পেরই একটি। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ করতে চাইলে প্রস্তুত ইরানও, তবে আলোচনার দরজাও খোলা। ইরান আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইলে সম্পূর্ণ প্রস্তুত ইরানও। বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করায় ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সংযোগও অচল করে দিয়েছে ইরান। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের রক্তক্ষয়ী বিক্ষোভ ও দমন পীড়নের জেরে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তে ভারতসহ অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের উপর ফেলতে পারে বড় ধরনের নেতিবাচক প্রভাব, যা বিশ্ব বাণিজ্যে নতুন করে তৈরি করেছে অনিশ্চয়তা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে চলছে ব্যাপক বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এরই মধ্যে প্রাণ গেছে অনেকের। চলছে ধরপাকড়। বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়ন বন্ধ না হলে কঠিন পদক্ষেপের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযানের হুঁশিয়ারির পর ইরানের ওপর আরও চাপ বাড়াতে এবার দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। অবিলম্বে এটি কার্যকর করা হবে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো হলো চীন, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শুল্কের জেরে ভারতের ওপর মোট শুল্ক 75% পৌঁছাতে পারে, যা চরম বিপাকে ফেলবে দক্ষিণ এশিয়ার এই দেশটিকে। এর আগে সস্তায় রাশিয়ার তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।
2024-25 অর্থ বছরে ইরানে ভারতের রপ্তানির পরিমাণ ছিল $1.24 বিলিয়ন এবং আমদানি ছিল $44 কোটি। বাণিজ্য ট্রেডিং ইকোনমিক্স বলছে এই বাণিজ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল জৈব রাসায়নিক পণ্য, যার মূল্য প্রায় $512.92 বিলিয়ন। এছাড়া ফল, বাদাম, তরমুজ, খনিজ, জ্বালানি ও তেলজাত পণ্য সহ বিভিন্ন পণ্য ইরান থেকে আমদানি করে ভারত। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে বড় একটি অনিশ্চয়তা রয়েছে। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের আইনগত বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে একটি রায় অপেক্ষমান। আদালত তার বিপক্ষে রায় দিলে ইরানের বাণিজ্যিক অংশীদার দেশগুলোর উপর দ্রুত শুল্ক আরোপ করা কঠিন হয়ে পড়তে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। জনপ্রিয় বারবি ফ্যাশনিস্টা সিরিজের প্রথমবারের মতো অটিস্টিক ডল বাজারে এনেছে বিশ্বখ্যাত খেলনা সংস্থা ম্যাটেল। বিশেষজ্ঞরা বলছে নিউরো ডাইভার্জেন্ট বা স্নায়ু বৈচিত্র্যময় শিশুদের অনুভূতি ও অভিজ্ঞতা আরও সঠিকভাবে প্রকাশে সহায়তা করবে এই পুতুল। বারবি ডল শিশুদের জনপ্রিয় খেলনা। 1959 সালে আমেরিকান কোম্পানি ম্যাটেল এটি বাজারে আনে। সম্প্রতি অটিস্টিক সেলফ অ্যাডভোকেসি নেটওয়ার্ক ASAN এর সহযোগিতায় যুক্তরাষ্ট্রে এসেছে অটিস্টিক বারবি ডল, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। ডলটির পোশাক ও শরীরের গঠন সেন্সরি ফ্রেন্ডলি করে ডিজাইন করা হয়েছে। চোখ কিছুটা পাশে বসানো, যা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চোখে যোগাযোগে সহায়ক। পাশাপাশি নয়েজ ক্যান্সেলিং হেডফোন ও ফিজেট স্পিনার শিশুদের জন্য উপকারী। এই বারবি ডলটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি। এর গঠন শিশুর কথা ও দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ম্যাটেল মনে করছে অটিস্টিক বারবি ডলটি অটিজম সম্পর্কে অভিভাবকদের সচেতনতা ও সমাজে স্বীকৃতি বাড়াবে এবং বিশেষ করে অটিস্টিক মেয়েদের জন্য এটি একটি শক্তিশালী প্রতীক হবে। এই খেলনাটি বিশেষ শিশুদের সামাজিকভাবে স্বীকৃতি দেবে। অভিভাবকদের জন্য স্বস্তি তৈরি করেছে এই পুতুল। অটিজম নিয়ে সচেতনতামূলক এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। এই ধরনের খেলনা শিশুদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা বুঝতে সহায়তা করবে, যা এমন শিশুদের সমাজে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে মত তাদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।